প্রিয় ছাত্ররা, তোমাদের সকলকে টিউনা ফিজিক্সের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগত। আজকে আমি ইলেকট্রোস্ট্যাটিক্সকে ওয়ান শটে বোঝাবো, মানে একটা ভিডিওতে ওভারঅল ইলেকট্রোস্ট্যাটিক্সের আইডিয়াটা পাবে। দেখো, যে কোনো গল্প আমাদের মনে থাকে কেন? তার কারণ গল্পের বিভিন্ন যে টপিকগুলো তাদের মধ্যে আমরা লিঙ্ক করতে পারি, ওর জন্য মনে থাকে। ফিজিক্স মনে থাকে না কেন? মনে থাকে না কারণ ফিজিক্সের যে বিভিন্ন টপিকগুলো সেগুলো আমরা বুঝি, কিন্তু তাদের মধ্যে লিঙ্ক করতে পারি না। একটার পর আরেকটা কেন এলো সেটা বুঝতে পারি না। আজকের ভিডিওটা সেটা হবে। তো অলরেডি আমি ক্লাস 12-এর সাজেশন ভিডিও দিয়েছি, যেখানে আমি ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবছরের জন্য, যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো এবছরের জন্য, সেগুলো সম্পর্কে বলেছি। আজকে সেগুলোকেও তো ইনক্লুড করবোই, সাথে কিছু এক্সট্রা জিনিস বলে ব্যাপারটাকে একটা কভার আপ করবো। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা টপিকের সঙ্গে আরেকটা টপিকের কি লিঙ্ক সেটা বুঝতে পারবে। চলো তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স শুরু করা যাক। স্থির তড়িৎ মানে ইলেকট্রোস্ট্যাটিক্স মানে কি? মানে আধান কোনো বস্তুর মধ্যে স্থির অবস্থায় থেকে যে ক্যারেক্টারিস্টিক শো করে তাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স। এর রিলেটেড পার্ট নিয়ে আমি আলোচনা করব। ধরো, কোনো বস্তুকে আহিত করবে কি করে, প্রথম আগে মাথায় এটাই আসে। আহিত করার অনেকগুলো পদ্ধতি আছে। দুটো বস্তুর মধ্যে ঘষলে একটা আরেকটার দ্বারা আহিত হতে পারে। কিভাবে হয়? আমরা জানি বস্তুর মধ্যে পরমাণু আছে, পরমাণুর লাস্ট অরবিটের ইলেকট্রন, সেটা যদি কোনো একটা ঘর্ষণের ফলে একটা বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায়, তাহলে একটা বস্তুতে পজিটিভ, অন্য বস্তুতে নেগেটিভ চার্জ আহিত হয়। যার মধ্যে ইলেকট্রন গেল সে নেগেটিভ দ্বারা আহিত হলো, আর যার মধ্যে ইলেকট্রন কমে গেল সে পজিটিভ আধানে আহিত হলো। তার মানে আহিত হওয়া মানে, পজিটিভ আহিত হওয়া মানে সেখানে কিন্তু প্রোটন সৃষ্টি হলো না, সেখানে ইলেকট্রন কমে গেল। তাহলে আধানের জন্য দায়ী কে? ইলেকট্রন, প্রোটন নয়। মনে রাখবে, ইলেকট্রনের জন্যই আধান সৃষ্টি হচ্ছে। তো এখন এছাড়াও আরও অনেক পদ্ধতিতে আহিত করা যায়, যেমন স্পর্শ বা আবেশ ইত্যাদির দ্বারা। তো আমি এগুলো পরবর্তী জায়গায় বলবো। এখন আমরা আহিত হওয়ার পর কি হয় সেটা নিয়ে বলতে চলেছি। তো একটা বস্তুকে আহিত করলাম, তো আহিত করার ফলে এর মধ্যে চার্জ সৃষ্টি হলো। এখন এই চার্জের পরিমাণ সেটা অলওয়েজ, যেহেতু ইলেকট্রনের আদান প্রদানের জন্য সৃষ্টি হয়েছে, তার মানে ইলেকট্রনের চার্জের সরল গুণিতক আকারেই থাকবে। এখন ইলেকট্রনের চার্জ কত হয়? আমরা জানি ইলেকট্রনের চার্জ ইজ ইকুয়ালস টু -1.6 × 10⁻⁻19 কুলম এসআই পদ্ধতিতে হয়, আর সিজিএস পদ্ধতিতে হয় -4.8 × 10⁻⁻10 ESU। এটা মনে রাখবে, এটা একটু ভ্যালুকে বোঝাচ্ছে। তো একটা বস্তুর মধ্যে ধরো ইলেকট্রন প্রবেশ করলো, তার ফলে ওর নেগেটিভ আধানে আহিত হয়ে গেল। তার মানে অন্য যে বস্তুর থেকে ওই আধানটা এসছে সে কি হবে? সে পজিটিভ আধানেই আহিত হবে, এবং তার পরিমাণ এর সঙ্গেই সমান হবে, যেহেতু এদের দুটোকের মধ্যে ঘষা হয়েছে। এখন এই যে চার্জটা সৃষ্টি হলো এর মধ্যে, এই চার্জ নিশ্চয়ই ইলেকট্রনের জন্যই সৃষ্টি হয়েছে। তার মানে এই চার্জের পরিমাণ ইলেকট্রনের চার্জের সরল গুণিতক আকারেই থাকবে। একেই বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে আধানের কোয়ান্টায়ন, অর্থাৎ ওভারঅল যে চার্জটা সৃষ্টি হয় সেটা একটা ইলেকট্রনের যে আধান তার সরল গুণিতক আকারেই সৃষ্টি হয়, ভগ্নাংশের আকারে নয়। মানে কখনোই 5.5টা ইলেকট্রন কোনো একটা বস্তুর থেকে বেরিয়ে অন্য বস্তুতে প্রবেশ করতে পারে না, কারণ অর্ধেক ইলেকট্রন তো বেরোতে পারে না, যা বেরোবে পুরোটাই বেরোবে। তার মানে এই এন অলওয়েজ পূর্ণ সংখ্যায় হবে, 1 2 3 অর্থাৎ হোল নাম্বারই থাকবে। এটা কি বোঝায়? কোয়ান্টাইজেশন অফ চার্জ। ইভেন এটা নয়, কোয়ান্টাইজেশন অফ মাসও হয়, কারণ প্রত্যেকটা ইলেকট্রনের তার তো একটা চার্জের সাথে সাথে মাসও হয়। আমরা জানি মাস অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু 9.1 × 10⁻⁻31 কেজি। তার মানে এইখান থেকে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে এখানে এসে প্রবেশ করেছে, তার জন্য এটা নেগেটিভ এবং এটা পজিটিভ হয়েছে। তার মানে অফকোর্স এইটার মাস আগের থেকে কমে গেছে, নতুন যে মাস হয়েছে সেটা m-Δm হয়েছে, এবং এটার মাস বেড়ে গেছে অফকোর্স m⁻m, ধরলাম দুটোর মাসই সেম, প্লাস Δm হয়ে গেছে। এখন এই যে মাস বাড়লো বা কমলো Δm, সেটাও কিন্তু ওই ইলেকট্রনের মাসের সরল গুণিতক আকারই হবে। ব্যাপারটা বোঝা গেল তো? এটা কি বলা হয়? কোয়ান্টাইজেশন অফ মাস। এবার আমরা চলে আসি আধানের তলমাত্রিক ঘনত্ব। একটা বস্তুকে আহিত করলাম, আহিত করার পর ওই যে আধানটার মধ্যে গেল, যদি বস্তুটা পরিবাহী হয়, অন্তরক যদি হয় তাহলে এই কেসটা নয়, যদি পরিবাহী হয় তাহলে কি হবে না, ওই আধানগুলো ওর পৃষ্ঠতল বরাবর ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। যেমন এইখানে যে নেগেটিভ চার্জে ওকে আহিত করা হয়েছে, ফলে ইলেকট্রনগুলো ওর সারফেস বরাবর ছড়িয়ে গেল। বেশ ঠিক আছে, কিন্তু দেখা গেল এই জায়গায় একটু দূরে দূরে ছড়িয়েছে, কিন্তু এই জায়গায় ওরা খুব ঘনভাবে আছে। এরকম কেন হলো? আমরা জানি আধান যদি সম আধান হয় তারা পরস্পরকে বিকর্ষণ করে, এবং সেই কারণে ইলেকট্রনগুলো একে অপরের দ্বারা বিকর্ষিত হয়ে ছড়িয়ে যাওয়ার কথা ছিল। তার জন্য এই জায়গায় যেরকমভাবে ছিল এই জায়গায়ও সেরকমভাবে থাকার কথা, কিন্তু হলো না। তার কারণ হলো এই জায়গার পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা
ভোঁতা হওয়ার জন্য তুলনামূলকভাবে বেশি। তো ধরলাম এই জায়গার ক্ষেত্রফলটাকে A1 বললাম, আর এই জায়গাটা একটু সূচাগ্র দেখে বুঝতে পারছি, তাহলে এই জায়গার পৃষ্ঠতলের ক্ষেত্রফল A2 যদি বলি, তাহলে A1 ইজ গ্রেটার দেন A2, দেখেই বুঝতে পারছি। তো এখন আধানটা তো সমানভাবে ছড়িয়েছে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আধান কি হবে? তাহলে Q/A1 অ্যান্ড Q/A2 দুটো কি একই হবে? না, যেহেতু A2টা A1 এর থেকে ক্ষুদ্র, তার মানে Q/A2টা Q/A1 এর থেকে বড় হয়ে যাবে। তার মানে এটাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব, এবং এটাকে আমি σ2 বলছি। তাহলে σ2 ইজ গ্রেটার দেন σ1, তার মানে এই জায়গার তলমাত্রিক ঘনত্ব বেশি হবে এবং এই জায়গার তলমাত্রিক ঘনত্ব কম হবে। তাহলে সূচাগ্র প্রান্তে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হয়, এবং এর একক কি হয় আমরা বুঝতেই পারছি, কুলম পার মিটার স্কোয়ার বা ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার। ব্যাস, ব্যাপারটা বোঝা গেল। কিন্তু এই আধানের তলমাত্রিক ঘনত্ব কোথায় অ্যাপ্লাই করা হয়? আমরা জানি বজ্র নিবারকে অ্যাপ্লাই করা হয়। বজ্র নিবারক কি? যে আকাশে প্রচুর মেঘ জমা হলে এবং তাদের মধ্যে ঘষার ফলে, ঘর্ষণের জন্য প্রচুর পরিমাণে চার্জ সৃষ্টি হলে, সেই চার্জের জন্য বর্ষাকালে বাজ পড়তে পারে। তার জন্য আমাদের প্রত্যেকের বাড়ির ছাদে, সেই বাড়িটা যদি উঁচু হয় তাহলে অবশ্যই বাড়ির ছাদে বজ্র নিবারক যুক্ত করতে হয়, এবং সেই বজ্র নিবারক ত্রিশূলের মতন দেখতে হয়। ত্রিশূলের সম্মুখ ভাগ কিরকম হয়? সূচাগ্র হয়। কেন হয়? তার কারণ ওই সূচাগ্র প্রান্তের ক্ষেত্রফল অত্যন্ত কম থাকায় আধানের তলমাত্রিক ঘনত্ব অত্যন্ত বেশি হয়। ফলে কি হয়, যে আকাশের মধ্যে যে অপোজিট চার্জ সৃষ্টি হয়েছে, কারণ আবেশের জন্য এখানে সূচাগ্র প্রান্তে তার অপোজিট চার্জ সৃষ্টি হয় এবং সেটা মাটি থেকে এসে সঞ্চিত হয়, এবং সেই কারণে ওই অপোজিট চার্জ বায়ুকে আহিত করে সেই বায়ুকে বিকর্ষণের মাধ্যমে মেঘের ওই জায়গাটায়, যেটা ঠিক বাড়ির ওপরই আছে, সেই জায়গাটাকে নিউট্রালাইজ করে দিতে পারে। তাহলে এখানে পুরো ঘটনাটা ঘটলো কোন কনসেপ্টের ওপর? এই আধানের তলমাত্রিক ঘনত্বকে কনসেপ্টের কাজে লাগিয়েই আমরা কিন্তু এই সূচাগ্র প্রান্তকে ইউজ করেছিলাম বলেই বাজ পড়ার হাত থেকে রেহাই পেয়েছি। এটা বোঝার দরকার। চলে আসি এর পরের জায়গায়। এরপরেই আছে আমাদের কুলম্বের সূত্র। তো এটাকে আগে মুছে দিয়ে দাও। কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র আমরা জানি, আমরা ছোটবেলাতেই পড়েছি যে দুটো আধান পরস্পরের মধ্যে বল প্রয়োগ করে, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। তো ধরলাম একটা আধান প্লাস কিউ, একটা আধান প্লাস কিউ ড্যাস্ট। তাহলে এদের মধ্যে কার দূরত্ব যদি আর বলি, তাহলে এফ ইকুয়ালস টু কে ড্যাস্ট কিউ কিউ ড্যাস্ট বাই আর স্কোয়ার। এটা ছিল কুলম্বের সূত্র। এখন এই কে ড্যাশটা সম্পর্কে ছোটবেলায় ভালো করে পড়িনি, এখন পড়বো। কে ড্যাশ হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। এটা আবার এই আধান দুটোর মধ্যেকার মাধ্যমের উপর ডিপেন্ড করে। মাধ্যমটা যদি জল হয় তাহলে এই কে ড্যাশটা আলাদা হয়, যদি তেল হয় অন্য হয়, বায়ু হয় অন্য হয়। তাহলে এই কে ড্যাশটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা এই ফর্মুলার সঙ্গে মহাকর্ষ সূত্রের ফর্মুলার অনেক মিল পাই, যেখানে ভরের গুণফল এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক ওখানেও হয়। ওখানে ফলটা শুধু আকর্ষণ বল হয় অবশ্যই, কিন্তু ওখানে ওই মধ্যবর্তী মাধ্যমের উপর ডিপেন্ড করে না ব্যাপারটা। কিন্তু তড়িৎ ক্ষেত্রে এই যে তড়িৎ বল, এটা কিন্তু মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে, এবং সেটাকে এখানে কে ড্যাস্ট দিয়ে ডিনোট করেছি। এবং এসআই পদ্ধতিতে এই কে ড্যাস্ট হয় কি? এই কে ড্যাস্ট হয় 1/4 πε0 যদি শূন্য মাধ্যম হয়। যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে এটাই হয় 1/4 πkε0, বা এটাকে বলতে পারো 1/4 πε। এই এপসাইলন মানে কি? এপসাইলন মানে হচ্ছে তড়িৎ ভেদ্যতা, এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে এপসাইলন নট বলে। তড়িৎ ভেদ্যতা, এবং যেহেতু এটাকে আমি শূন্য মাধ্যম নিয়েছি তার জন্যই আমি এপসাইলন নট লিখেছি। অন্য কোনো মাধ্যম হলে সেখানে আমি শুধু এপসাইলন লিখতাম এবং ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বলতাম। ওকে, তো এবার এই যে তড়িৎ ভেদ্যতা বুঝলাম, কেটা কি? কেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে হচ্ছে, ধরো কোনো একটা মাধ্যম নিলে তার তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার থেকে কত গুণ বেশি, তাকে বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে ε/ε0 দ্যাট ইজ ইকুয়ালস টু পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কোনো একটা মাধ্যম নিলাম, ধরো এক্স একটা মাধ্যম, তার তড়িৎ ভেদ্যতা ধরো এপসাইলন, তাহলে সেই তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের থেকে কত গুণ বেশি, সেটাই এবার পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এপসাইলন ইজ ইকুয়ালস টু কে এপসাইলন নট। তার জন্য আমি কে এপসাইলন নটটাকে দিয়ে প্রকাশ করলে অন্য কোনো মাধ্যম যদি থাকে এর মধ্যে, তার জন্য এই ধ্রুবকটা পেয়ে যাচ্ছি। যদি শূন্য মাধ্যম হয় তাহলে এই ফর্মুলাটা লিখবো 1/4 πε0। এটা হলো এসআই পদ্ধতিতে। যদি সিজিএস পদ্ধতিতে করতে হয় তাহলে তোমরা লিখবে কে ড্যাশ ইজ ইকুয়ালস টু 1/k, এবং সেটা যদি আবার বায়ু মাধ্যম হয়, বায়ু মাধ্যম যদি হয় তাহলে কে ইকুয়ালস টু আবার 1 হয়ে যায়। তার মানে কে ড্যাশ ইজ ইকুয়ালস টু 1 হয়ে যায়। তাহলে এসআই পদ্ধতিতে এই ফর্মুলাটাকে ঠিকঠাকভাবে লিখলে কি হবে? ঠিকঠাকভাবে লিখলে এটাই হয়ে যাচ্ছে এফ ইকুয়ালস টু 1/4 πkε0, যে কোনো মাধ্যমের জন্য বলছি, কিউ
কিউ ড্যাশড বাই আর স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে হবে কি, এফ ইকুয়ালস টু কিউ কিউ ড্যাশড বাই আর স্কোয়ার, যদি শূন্য মাধ্যম হয়, আর যে কোনো মাধ্যম হয় তাহলে 1/k। আচ্ছা, শূন্য মাধ্যমের জন্য বলে নিই, তাহলে কি হবে 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ ড্যাশড বাই আর স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এফ ইকুয়ালস টু কিউ কিউ ড্যাশড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ফর শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম। আচ্ছা বেশ, এগুলো বুঝলাম। এবার ভেক্টরিক্যালি কুলম্ব সূত্র আসে পরীক্ষায়, সেটা কিভাবে লিখব? তো তার জন্য আমাকে একটু ব্যাপারটা আবার দেখে নিতে হবে, তার জন্য আমাকে ভেক্টরিক্যালি করতে হবে। তার জন্য আমি একটা অরিজিন চুজ করে নিলাম 3 ডাইমেনশনালি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই অ্যান্ড জেড। এবার ধরলাম একটা আধান এখানে আছে Q1 আধান, এখানে একটা আধান আছে Q2, দুটোকেই পজিটিভ ধরলাম, তাহলে এরা পরস্পরকে রিপেল করবে, একে অপরের বিকর্ষণ করবে, তো আমি ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিলাম। তো এবার ভেক্টরিক্যালি আমি এদের মধ্যেকার কুলম্বস ল অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে ফোর্স অন 2/1, ধরো 2 নম্বরের ওপর 1 নম্বর দ্বারা প্রযুক্ত বল, ফোর্স অন 2/1, তার মানে এটার কথা বলছি, সেটার মান লিখবো। তাহলে কি লিখবো, 1/4 পাই এপসাইলন 0, ফোর্স অলওয়েজ ভেক্টর রাশি, তার জন্য ভেক্টরিক্যালি আমি লিখতেই পারি, এবং Q1 Q2 ডিভাইডেড বাই ওদের মাঝখানে দূরত্ব। এবার দূরত্বটাকে আমি লিখবো কিন্তু ভেক্টরিক্যালি। কিভাবে লিখবো তার জন্য আমি করছি কি দেখো, তার জন্য এর অবস্থানটা আমি চুজ করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে Q1 এর অবস্থান ভেক্টর R1 ভেক্টর, এইটা হচ্ছে Q2 এর অবস্থান ভেক্টর R2 ভেক্টর। তাহলে Q1 এর রেসপেক্টে আমি যেহেতু বার করছি ফোর্স অন Q2/Q1, তাহলে Q1 এর রেসপেক্টে Q2 এর অবস্থান সেটাকে কি বলবো, সেটাকে আমি বলবো, তাহলে এখানে একটা ভেক্টর দেখতে পাচ্ছি, তাই না? ভেক্টরের ত্রিভুজ সূত্রকে যদি অ্যাপ্লাই করি, তার মানে এটা এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা, দ্যাট ইজ এই ভেক্টরটা, তাহলে R1 ভেক্টর প্লাস এই ভেক্টরটাকে আমি যেহেতু এদিক থেকে এদিকে গেছি, এটাকে আমি R21 বলতে পারি, অর্থাৎ পজিশন অফ 2 উইথ রেসপেক্ট টু 1। তাহলে R1 ভেক্টর প্লাস R21 ভেক্টর ইজ ইকুয়ালস টু R2 ভেক্টর, তার মানে R21 ইজ ইকুয়ালস টু R2 মাইনাস R1, একদম সিম্পল, বোঝা যাচ্ছে। তাহলে এইখানে Q1 Q2 বাই ওদের মাঝখানে দূরত্ব, সেটাকে আমি একটু সুন্দর করে লিখবো R21 ভেক্টর, তার ভ্যালুর স্কোয়ার R21 ভেক্টরের তার ক্যাপ দেব। এখন ডিরেকশনটাকে কিন্তু মাথায় দেখো, R21 ভেক্টরটা কোন দিকে কাজ করছে, এদিকেই কাজ করছে, এবং ফোর্সটাও ওইদিকেই কাজ করছে, তাহলে এটা পজিটিভ থাকবে। যদি এখানে অ্যাট্রাকশন হতো তাহলে কি করতাম, তাহলে এখানে মাইনাস দিয়ে প্রকাশ করতাম, মানে ধরো এটা যদি পজিটিভ চার্জ না হয়ে -Q2 হতো, তাহলে -Q2 হলে এখানে মাইনাসটা বসিয়ে দিতাম, তাহলে অটোমেটিক তুমি দেখতে পেতে যে R21 যার ডিরেকশন এই দিকে, তার অপোজিট দিকে অটোমেটিক্যালি F21 হয়ে যাচ্ছে, কারণ ডিরেকশনের অপোজিট দিকে মাইনাসের জন্য হয়ে যাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এই হয়ে গেল ভেক্টরিক্যালি কুলম্বস লকে লেখার প্রসেস। তো এবার ধরো দুটো জায়গায় অনেকগুলো আধান যখন থাকে, এর ওপর অনেক প্রশ্ন হয়, দুটো জায়গায় অনেকগুলো আধান থাকলে সেক্ষেত্রে আমরা কি করে এই কুলম্বস লকে অ্যাপ্লাই করে সলভ করব? একদম সহজ। এক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যে ভেক্টরিক্যালি যেভাবে অঙ্কগুলোকে তোমরা সলভ করেছো সেইভাবেই এখানে সলভ করতে হবে। তো ধরলাম এরকম 3টে আধান আছে, একটা ধরলাম Q1, একটা Q2, একটা Q3। এই পয়েন্টে ধরো ইলেকট্রিক ফোর্স বার করতে হবে, তাহলে ইন্ডিভিজুয়ালি আধান থেকে এই পয়েন্টটা কত কত দূরত্বে আছে সেটা তোমরা আগে ফার্স্ট ক্যালকুলেশন করে নেবে। এবার তারপর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আধানের জন্য ফোর্স কোয়ার জন্য কোন দিকে কাজ করছে সেগুলোকে তুমি আগে ড্র করে নেবে। যেমন Q1 এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফোর্স, এখানটায় আমি একটা আধান ধরে নিচ্ছি +Q আধান আছে, তাহলে এর ওপর ইলেকট্রিক ফোর্স এদিকে কাজ করছে, তাহলে ফোর্স অন Q/1 এদিকে কাজ করছে। আচ্ছা, ফোর্স অন Q/Q2 সেটা আকর্ষণধর্মী হবে, কারণ নেগেটিভ চার্জ এটা, তাহলে এটা এদিকে কাজ করছে, তাহলে ফোর্স অন Q/2 সেটা এদিকে, এবং ফোর্স অন Q/3 তৃতীয় চার্জ, এই চার্জটার জন্য, তাহলে সেটা কোন দিকে, এইদিকে হবে। তাহলে এবার এই 3টে ফোর্সকে নিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে এবং ভেক্টরিক্যালি ক্যালকুলেশন করবে। এই ভেক্টরিক্যালি উপাংশে ভেঙে ক্যালকুলেশন করতে পারো। তাছাড়াও আরেকটা প্রসেস বলছি, ধরো এই 3টে ফোর্সের জন্য এই পয়েন্টে এই কিউ আধানটার কোনো দিকে কোনো মোশন হলো না, অর্থাৎ লব্ধি বল শূন্য হলো, তাহলে কিভাবে করবে? তাহলে একদম সহজ একটা প্রসেস, ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করবে। ল্যামিস থিওরেম, তবে হ্যাঁ, এই থিওরেমটা অ্যাপ্লাই করার একটা শর্ত আছে। শর্ত কি? 3টে ফোর্স কাজ করতে হবে, 1 নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর হচ্ছে 3টে ফোর্সের জন্য বস্তুটা লব্ধি বল শূন্য হতে হবে। তাহলে সেক্ষেত্রে তো আমি এখানে এই ফোর্সটাকে F3 বলে নিই আগে,
F3, এটাকে F1, এটাকে F2 ধরো বলেছি। তাহলে F1 এর অপোজিট দিকের অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা 1 বলি, F2 এর অপোজিট দিকের কোণটাকে আমি বলছি ধরো আলফা 2, আর F3 এর অপোজিটটাকে বলছি ধরো আলফা 3। তাহলে F1 বাই সাইন আলফা 1 ইজ ইকুয়ালস টু F2 বাই সাইন আলফা 2 ইজ ইকুয়ালস টু F3 বাই সাইন আলফা 3। এইটাই হয়ে গেল ল্যামিস থিওরেম। এবং এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে তুমি যে কোনো ফোর্সকে ক্যালকুলেশন করতে পারো। হ্যাঁ, অবশ্যই অ্যাঙ্গেলগুলো তোমাকে ক্যালকুলেশন আগে করে নিতে হবে। তাহলে বোঝা গেল যে কুলম্বস ল এর ক্ষেত্রে যদি অনেকগুলো আধান থাকে তাহলে কিভাবে তোমরা ক্যালকুলেশন করবে। এবার আমরা চলে আসি এমন একটা জায়গায়, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড ও ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর সম্পর্কে বলবো। তড়িৎ ক্ষেত্র মানে কি? একটু আগেই দেখলাম যে একটা আধান অন্য একটা আধানের উপর বল প্রয়োগ করে। তার মানে একটা আধান তার চারপাশে ওই অন্য আধানটা যে কোনো জায়গায় যদি রাখি, ওই একই দূরত্বে রাখি, একই রকম বল প্রয়োগ করবে। ধরলাম এখানে একটা প্লাস কিউ আধান রেখেছি, এর থেকে আর দূরত্বে একটা এই পজিশনে স্মল কিউ রেখেছি, তাহলে এর উপর একটা ফোর্স কাজ করবে। ঠিক আছে, বিকর্ষণধর্মী ফোর্সটা কাজ করবে। আচ্ছা, এটাকে যদি এখানে না রেখে আমি এখানে রাখি এবং ওই একই দূরত্বে রাখি, ওই আর দূরত্বেই রাখি, তাহলে কি ওই একই ফোর্স কাজ করবে না করবে না? হ্যাঁ, একই ফোর্স কাজ করবে। আচ্ছা, এখানটায় যদি ওই একই আর দূরত্বে রাখি, তাহলেও একই ফোর্স কাজ করবে। তার মানে বুঝতে পারছি যে এই আধানের চারপাশে একটা ত্রিমাত্রিক অঞ্চল পাওয়া যাচ্ছে। সেই ত্রিমাত্রিক অঞ্চলের মধ্যে অন্য কোনো আধান এসে উপস্থিত হলে তার উপর সে বল প্রয়োগ করে। এই ত্রিমাত্রিক অঞ্চলটা কত দূর পর্যন্ত বিস্তৃত? যতদূর পর্যন্ত ওই আধানটা অপর ওই আধানটাকে বল প্রয়োগ করতে পারে ততদূর পর্যন্ত বিস্তৃত। ধরলাম এই আধানটা এতটা দূরে হলো যেইখানটায় ওই আধানের ওপর যে বলটা, সেই বলটা 0 হয়ে গেল। তার মানে এই জায়গায় তড়িৎ বল F ইকুয়ালস টু 0 হলো। কেন হলো? তার কারণ এই আধানের রেসপেক্টে এই আর ডিস্টেন্সটা ইনফিনিটি। আধানের রেসপেক্টে, কিন্তু খেয়াল রাখবে, উইথ রেসপেক্ট টু দ্য আধান, তার রেসপেক্টে এই আর ডিস্টেন্সটা ইনফিনিটি। আসলে এই দূরত্বটা অসীম নয়, আধানটার রেসপেক্টে, আধানের ভ্যালুর রেসপেক্টে এই দূরত্বটা অসীম হওয়ার জন্য এখানে ফোর্সটা 0 হয়ে গেল। তাহলে এই তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই এত দূর পর্যন্ত। তাহলে এই প্লাস কিউ, ক্যাপিটাল কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র এই এত দূর পর্যন্ত এবং ত্রিমাত্রিক অঞ্চলে বিস্তৃত। এর মধ্যে অন্য কোনো আধান এনে রাখলে তার উপর সে তড়িৎ বল প্রয়োগ করে। তাহলে এইটুকুনি জায়গাকে বলা হয় ওই প্লাস ক্যাপিটাল কিউ আধানের তড়িৎ ক্ষেত্র। এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য কোনো আধান এসে উপস্থিত হলে তার উপর যে তড়িৎ বল কাজ করে, সেই তড়িৎ বলটা ভ্যালুটা কি হয় আমরা জানি, একটু আগে ক্যালকুলেশন করেছি। সেটা কুলম্বের সূত্র থেকে আমরা বলতে পারি। সেটা হয়, এক মিনিট, সেটা হয় F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার, যদি মাধ্যমটা বায়ু মাধ্যম ধরে নিই। এটা হচ্ছে প্লাস ক্যাপিটাল কিউ, এটা স্মল কিউ। ওকে, এখন দেখো এই জায়গায় এর মধ্যে ধরো এইখানটায় আমি এনে রেখেছি, তার জন্য ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। ঠিক আছে, এখন ধরো এই জায়গায় আমি স্মল কিউ আধানটাকে না যদি এনে রাখতাম, তাহলে কি এখানে কোনো ফোর্স থাকতো না থাকতো না? হ্যাঁ, অফকোর্স ইলেকট্রিক ফিল্ড থাকতো, তড়িৎ ক্ষেত্র থাকতো। যদি এখানে আমি অন্য কোনো আধান এনে রাখতাম এই জায়গাতেই, ধরো আমি একটা প্লাস কিউ ড্যাশ এনে রাখলাম, তাহলে ফোর্সটা কি হতো দেখো তো ভালো করে। ফোর্সটা একটু চেঞ্জ হতো। হ্যাঁ, চেঞ্জ হতো। 1/4 পাই এপসাইলন 0 ক্যাপিটাল কিউ কিউ ড্যাশ বাই আর স্কোয়ার হতো। তার মানে দেখো একটা পার্ট কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই পার্টটা, এটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তার সঙ্গে তুমি অন্য যে চার্জটাকে এনে বসাচ্ছ সেটা চেঞ্জ হচ্ছে। তার মানে এই যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এই প্লাস ক্যাপিটাল কিউ এর জন্য, সেখানে প্রত্যেকটা পয়েন্টের একটা প্রপার্টি পেলাম, যেখানে কোনো একটা আধানকে আনলে সেই আধানের উপর ডিফারেন্ট ফোর্স কাজ করে, কিন্তু সেখানে একটা পার্ট কনস্ট্যান্ট থাকে। দেখো এখানেও আছে, এখানেও সেই পার্টটাই আছে। তাহলে এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় এই ফিল্ডের পার্ট। কারণ দেখো এর মধ্যে যে পার্টগুলো পাচ্ছ সেগুলো সব এই ফিল্ড রিলেটেড। এই যে ক্যাপিটাল কিউ আধান এর মধ্যে, আর ফিল্ড রিলেটেড ডিস্টেন্স, এপসাইলন 0 মিডিয়াম রিলেটেড। তাহলে অন্য যে আধান সেটাকে বাদ দিয়ে বাকি যে পার্টটা সেটা এই আধান এবং ফিল্ড রিলেটেড, এবং একেই বলা হয় ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। তার মানে এই যে ক্ষেত্র তৈরি হয়েছে এই প্লাস ক্যাপিটাল কিউ আধানের জন্য তৈরি হয়েছে, এর এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কত, মানে এর ইলেকট্রিক ফিল্ডটার জন্য এর এখানটায় ইন্টেন্সিটি কত, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার, যেটা ওর নিজস্ব প্রপার্টি। এবং এই পয়েন্টে যদি কোনো একটা আধান এনে রাখি, ধরলাম আমি একটা দেখাচ্ছি,
যে ধরো আমি এই আধানটা এনে রাখলাম, 1 মিনিট, এখানটায় ধরো আমি মাইনাস কিউ ডবল ড্যাশ এনে রাখলাম এই পয়েন্টে, তাহলে ওর ওপর ফোর্স কত কাজ করবে? সিম্পলি তুমি বলতে পারবে এফ ডবল ড্যাশ ইকুয়ালস টু -1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। দেখো এই পার্টটা চেঞ্জ হলো না, মাইনাসটা আসলো এই মাইনাসের জন্য, ইন্টু কিউ ডবল ড্যাশ। তাহলে ফোর্স পার্টটা এই কিউ ড্যাশের জন্য ডিপেন্ড করছে, কিন্তু এই যে পার্টটা যেটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ সেটা কিন্তু এই অন্য চার্জের উপর ডিপেন্ড করছে না, সেটা ওই যে চার্জের জন্য ফিল্ড সৃষ্টি হয়েছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে এটা হচ্ছে একটা ফিল্ডের প্রপার্টি এবং একে লেখা হয় ই দিয়ে। তাহলে আমি বুঝতে পারছি যে কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো জায়গায় ফোর্সের মান কি হয়, কোনো একটা আধানের উপর ফোর্সের মান কি হয়, সেই জায়গার যা তড়িৎ প্রাবল্য সেটা ইন্টু যে আধানটাকে তুমি এনেছো সেই আধানের গুণফলের সঙ্গে সমান, অর্থাৎ এফ ইকুয়ালস টু ই ইন্টু কিউ ড্যাস্ট। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এখানে ইলেকট্রিক ফিল্ড তার সঙ্গে ফোর্সের একটা রিলেশন পাও তোমরা, ব্যাপারটা বোঝা গেল। এবার এই ইলেকট্রিক ফিল্ড আমরা বুঝতে পারলাম, এবার আমরা চলে যাচ্ছি ভেক্টরিক্যালি ইলেকট্রিক ফিল্ডের সমীকরণটা কি হবে। তো চলো তার জন্য আমরা একটু দেখে নিই ভেক্টরিক্যালি। বললাম একটা প্লাস কিউ আধানকে এরকম জায়গায় রেখেছি, প্লাস কিউ আধানকে এখানে রেখেছি, ঠিক আছে। তাহলে এর চারপাশে ত্রিমাত্রিক অঞ্চলে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে এবং সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দু যেটা আর ডিস্টেন্সে আছে সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে, একটু আগেই আমরা দেখলাম, ই ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার হবে। এটা ম্যাগনিটিউড হলো, কিন্তু ইলেকট্রিক ফিল্ড সেটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ একটু আগেই আমরা দেখলাম এফ ইকুয়ালস টু ই ইন্টু কিউ হয়। তাহলে ইলেকট্রিক ফোর্স ইকুয়ালস টু ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইন্টু চার্জ। তাই ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর, তার জন্যই তো এফও একটা ভেক্টর, কারণ কিউ তো আর ভেক্টর নয়, আধান তো আর ভেক্টর নয়। তাহলে এর ডিরেকশন কোন দিকে হবে? এর ডিরেকশন ডিপেন্ড করে এর ওপর, এই প্লাস কিউ এর ওপর। যেহেতু এইখানে চার্জটা প্লাস, তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে প্লাসের জন্য বাইরের দিকে, আউটওয়ার্ড ডিরেকশনে হবে। এখন ভেক্টরিক্যালি যদি লিখতাম তাহলে এই পয়েন্টটাকে আমি কিরমভাবে লিখতাম? তাহলে ভেক্টরিক্যালি এটাকে আগে ডিনোট করি, এটা হচ্ছে আর ভেক্টর লিখতাম। তাহলে ই ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর ভেক্টর তার মডিউলাস করে স্কোয়ার আর ক্যাপ। আচ্ছা, অনেক সময় না এইগুলোকে এই ফর্মেও দেওয়া থাকে, 1/4πε0 কিউ বাই আর ক্যাপ মডিউলাস হোল স্কোয়ার, এখানে আবার আর ভেক্টর দেওয়া আছে। যদি দেওয়া থাকে তার মানে অফকোর্স বুঝতে পারছো এটাকে আর ক্যাপে ট্রান্সফার করতে হবে, তার মানে ওর ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। তার জন্য এখানে এখানে কি করা থাকে, এরকমভাবে লেখা থাকে 1/4πε0 কিউ বাই আর এর ভ্যালু মডিউলাস অফ আর তার হোল কিউব আর ভেক্টর, এরকমভাবেও লেখা থাকে। তো এই হয়ে গেল ভেক্টরিক্যালি ইলেকট্রিক ফিল্ড। এবং তার ডিরেকশন কি? যদি পজিটিভ চার্জ হয় তাহলে ওর থেকে বাইরের দিকে, যদি নেগেটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ভেতরের দিকে ওর চার্জের জন্য, ঠিক আছে। এবার এইটা বুঝলাম, তাহলে ত্রিমাত্রিক অঞ্চলে তো এই ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে এই পুরো জায়গায় বিভিন্ন জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বিভিন্ন হবে এবং তাকে মাথায় রেখে যদি আমি একটা গ্রাফ প্লট করি, একটা ছবি আঁকি, সেই ছবিটা কেমন দেখতে হবে চলো আঁকা যাক। তাহলে একটা প্লাস কিউ আধান দেখলাম, এর জন্য ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে হয়, তো এইখানে যদি হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে, এইখানটা যদি হয় এই ডিরেকশনে, এইখানে যদি হয় এই ডিরেকশনে। আচ্ছা, সাইজগুলো কি একই রকম হবে না হবে না? না, সাইজগুলো একই রকম হবে না। আমরা জানি যদি কাছে হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বেশি হয়, কারণ আমরা ফর্মুলাটা পেয়েছি ই ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, অর্থাৎ ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। দূরত্ব যত বাড়ে ইলেকট্রিক ফিল্ডের মান তত কমে, তাহলে কাছে বেশি দূরে কম। তাহলে আমি একটু এই জায়গাটা আরেকবার একটু মুছে আরেকবার ফাইনালি আঁকি। তাহলে এটা হওয়া উচিত কি, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা বেশি, তাই জন্য বড় আঁকলাম, ডিরেকশনটা এদিকে, এই জায়গায় একটু ছোট আঁকলাম, এই জায়গায় আরেকটু ছোট আঁকলাম, এবং অসীমে গেলে একদম জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে ডিরেকশন। আচ্ছা, এই জায়গায় এটা আঁকলাম, তাহলে এইদিকেও কোন দিকে হবে? এই জায়গায় ধরো করলাম যদি, তাহলে এইদিকে এই ডিরেকশনে হবে। এই জায়গায় কোন দিকে হবে? এই ডিরেকশনে হবে। এই জায়গায় কোন ডিরেকশনে হবে? এই ডিরেকশনে হবে। তাহলে ওভারঅল এটাকে যদি আমি ভালো করে আঁকতাম তাহলে আমি একটা চিত্র পেতাম। সেই চিত্রটা কেমন দেখতে জানো? এরকম দেখতে। এবং এইগুলোকেই বলা হয় বলরেখা, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ বলরেখা কাকে নির্দেশ করে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখকে নির্দেশ করে। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যে যে জায়গায় তড়িৎ বলরেখাগুলো খুব ঘনভাবে আছে সেই জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি, যে জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কম সেখানে ওই বলরেখাগুলো পরস্পর থেকে দূরে চলে গেছে। দেখো এই যে এই জায়গায়, এই যে দূরবর্তী স্থানগুলোতে এরা পরস্পর থেকে অনেকটা দূরে আছে, কিন্তু এই যে নিকটবর্তী স্থানে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য
বেশি হওয়ার জন্য এখানে বলরেখাগুলো খুব কাছাকাছি। ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো তো? আমি একটা ছবি আঁকলাম, ধরো এরকম ভাবে আছে। তার মানে কোন জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি বলো তো? এই জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি, এই জায়গায় কম। ইলেকট্রিক ফিল্ড এখানটায় বেশি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এখানে কম। আর তড়িৎ বলরেখাগুলো কি নির্দেশ করে? ওই জায়গায় ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে কাজ করে। তো বলরেখার উপর আরো প্রশ্ন হয়, বলরেখার উপর এই প্রশ্ন হয় যে বলরেখা কি একে অপরকে ছেদ করতে পারে? না, ছেদ করতে পারে না। কারণ যদি ছেদ করতো তাহলে এই পয়েন্টে দুটো বলরেখার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটো অভিমুখ পেতাম, যেটা সম্ভব নয়। একই পয়েন্টে দুটো ডিরেকশন তো হতে পারে না, তাদের লব্ধি ডিরেকশন হতে পারে। তার জন্যই কখনোই তড়িৎ বলরেখা পরস্পরকে ক্রস করে না। আর আরেকটা জিনিসও জানতে পারা যায়, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তড়িৎ বলরেখার সংখ্যা থেকে বোঝা যায় যে চার্জের অ্যামাউন্টটা বেশি না কম। একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবে। ধরো আমি একটা +4 মাইক্রোকুলম নিয়েছি। আচ্ছা, মাইক্রোকুলম মানে হচ্ছে +4 × 10⁻⁻6 কুলম্বের কথা বলছি। ধরলাম একটা +4 মাইক্রোকুলম নিয়েছি, আর এখানে একটা আমি -2 মাইক্রোকুলম নিয়েছি। তো বলো তো, এখান থেকে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমি আঁকবো, এখানে কি ততগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমি আঁকবো? না, আঁকবো না। কারণ একটা চার্জের পরিমাণ যদি বেশি হয়, তার জন্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটাও বিভিন্ন পয়েন্টে বেশি হবে, এবং তার মানে ওখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো একটু ঘনভাবে আঁকতে হবে, সংখ্যায় বাড়াতেই হবে। যেখানে চার্জের পরিমাণ কম, সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সও কম হবে, তারা পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করবে। তাহলে এখানে যদি আমি 8টা আঁকি, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 4টে আঁকবো। এবং বুঝতেই পারছি যে একটা যদি প্লাস হয়েছে, একটা মাইনাস, তার মানে এর মধ্যে প্রবেশ করছে। তাহলে এখানে 4টে আঁকছি, 1 2 3 4। এখানে 8টা এঁকেছিলাম, এখানে 4টে। এবং ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ পজিটিভ থেকে বেরোয়, নেগেটিভে গিয়ে শেষ হয়। নিজেরটা থেকে শুরু হয়ে নিজেই শেষ হবে না। তাই এখানে +4 মাইক্রোকুলম থেকে সৃষ্টি হয়েছে যেগুলো, সেগুলোই এসে -2 মাইক্রোকুলমে প্রবেশ করছে। বোঝা গেল ব্যাপারটা? এবং দেখো 4টে এনে প্রবেশ করলাম, বাকিগুলোকে আনতে পারলাম না, কারণ এর অ্যামাউন্টের থেকে এর অ্যামাউন্টটা ঠিক অর্ধেক। তাই তো এই ব্যাপারগুলো বুঝলাম, ফিল্ড লাইন সম্পর্কে জানলাম। এবার আমাদের যেটা জানতে হবে গসেস ল, এবং তার জন্য আমাদের ইলেকট্রিক ফ্লাক্স কি ব্যাপারটাকে বুঝতে হবে। ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমরা বুঝলাম, তড়িৎ বলরেখা। তো ধরো কোনো একটা অঞ্চলের মধ্যে দিয়ে তড়িৎ বলরেখা আছে। তো আমি একটা ছবি আঁকি, না হলে বুঝতে পারবে না। এখানে আমি কয়েকটা বলরেখাকে আঁকছি। আচ্ছা, এখানে যে বলরেখাগুলো আঁকছি সেগুলো পরস্পর সমান্তরাল। তার মানে এখানে কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি নয়, একে অপরের থেকে বেশি নয়, সব জায়গায় সমান সমান। দেখো একটু আগে দেখিয়েছি এরকম তড়িৎ বলরেখাগুলো। তার মানে এই জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি, এই জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কম। কিন্তু এখানে যেহেতু সমান্তরাল আছে, তার মানে সমস্ত জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান, এবং এই ধরনের তড়িৎ ক্ষেত্রকে সুষম তড়িৎ ক্ষেত্র বলা হয়। তো চলো, এরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা এরিয়া চুজ করে নিলাম, একটা ক্ষেত্রকে আঁকলাম, এবং যে ক্ষেত্রটার মান ধরো S1, এবং এর মধ্যে দিয়ে যতগুলো বলরেখা ক্রস করলো, সেই ক্রস করা বলরেখার সংখ্যাকে গুনে নিলাম, ধরো n সংখ্যক পেলাম। তাহলে কোনো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখার সংখ্যাকেই বলা হয় তড়িৎ ফ্লাক্স। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখানে যে বলরেখা যাচ্ছে তার সংখ্যা কত? n। তাহলে n কেই বলা হবে এই ক্ষেত্রের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স। এখন আমরা এটা জানি, একটু আগে যেটা বুঝলাম, যে কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যদি বাড়ে, সেই জায়গায় বলরেখাগুলো ঘন সন্নিবিষ্টভাবে থাকে। তার মানে ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখার সংখ্যাও বেড়ে যাবে। তো ধরলাম এই জায়গায় প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখার সংখ্যা, সেটা হচ্ছে n/S1, এবং এর পরিমাণ এই জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই হয় তার সঙ্গে সমানুপাতিক। যদি ইটা বাড়ে, তাহলে এখানে S1টা 1 থাকলেও n এর সংখ্যা বেড়ে যাবে। যদি ইটা কমে, তাহলে n এর সংখ্যা কমে যাবে। তাহলে n/S1, প্রতি একক ক্ষেত্রফলে n এর সংখ্যা, সেটা ই এর সঙ্গে সমানুপাতিক। তাহলে n ইজ প্রপোর্শনাল টু ই ইন্টু S1। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে এই যে বলরেখার সংখ্যা, সেটাই তো ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। তার মানে ফ্লাক্স ইজ ইকুয়ালস টু ই ইন্টু S1। ক্লিয়ার? তাহলে ওই জায়গা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং লম্বভাবে অবস্থিত যে ক্ষেত্রটা, তার সঙ্গে তার উপর নির্ভর করে। এবার যদি লম্বভাবে না হয়, অন্য কোনোভাবে হয়, তাহলে কি হবে? চলো, তো তার জন্য আমি করলাম কি, এরকম একটা ক্ষেত্রফল চুজ করে নিলাম, যেটা একটু অ্যাঙ্গেল করে আছে, বুঝতে পারছি। তাহলে এখানে এই যে ক্ষেত্রফলটা, যাকে আমি ধরো S2 বলেছি, S2র পারপেন্ডিকুলার ডিরেকশন এখন এই দিকে। তাহলে এ কত কোণ করেছে? যদি এখানে থিটা কোণ করে,
তার মানে এই উলম্বটাও সেটাও থিটা কোণে ঘুরে গেছে, থিটা কোণে ঘুরে গেছে। তাহলে ওই S2-র কোন উপাংশটা এখন S1 বরাবর আছে? S2 cos থিটা। তাহলে S1 এর জায়গায় আমি এখন লিখব n ইজ ইকুয়ালস টু ই S1 cos থিটা। তাহলে ই আর S1 এই দুটো ভেক্টর তাদের ডট প্রোডাক্টকে বোঝাচ্ছে, এবং দ্যাট ইজ হচ্ছে বলরেখার সংখ্যা, এবং দ্যাট ইজ হচ্ছে ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্স মানে কি? ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড এবং ওই জায়গার যে ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, তার মধ্যেকার ডট প্রোডাক্টের সঙ্গে সমান, সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এবার ধরো কোনো একটা বড় ক্ষেত্রফল তুমি নিলে, এরকম একটা বড় ক্ষেত্রফল, এর মধ্যে দিয়ে অনেকগুলো বলরেখা বেরোচ্ছে এরকমভাবে, বিভিন্ন জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বিভিন্ন বিভিন্ন। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওইখানে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া চুজ করে নিতে হবে। ধরো এটাকে আমি ধরলাম DS1 বলেছি, তার ডিরেকশন ধরো এই দিকে। আচ্ছা, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান ধরো E1, তাহলে তুমি এই জায়গার ফ্লাক্স কত বলবে? এই জায়গার ফ্লাক্সকে ধরো D5, যেহেতু ক্ষুদ্র করেছো তাহলে D5 1 ইজ ইকুয়ালস টু লিখবে E1 ডট DS1। ঠিক একই রকম ধরো এই জায়গায় এটাকে এই ডিরেকশানে ধরো এটাকে DS2 বলছি, এটা এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড E2। ঠিক একই রকমভাবে তাহলে তুমি এক্ষেত্রেও লিখে দিতে পারো কি D5 2 ইজ ইকুয়ালস টু E2 ডট DS2। তাহলে এরকমভাবে পুরো ওভারঅল সারফেসটার জন্য তুমি যদি ক্যালকুলেশন করো, তার মানে ইন্টিগ্রেট করতে হবে, এবং রেজাল্টেন্ট ফ্লাক্স তুমি ক্যালকুলেশন করতে পারবে। এবং গাউসের সূত্র যেটা আমরা এখন শিখব, সেখানে কিন্তু এই ইলেকট্রিক ফ্লাক্সের ওভারঅল সারফেস কত হতে পারে সেটার ভ্যালুই বলেছে। তিনি বলেছেন যে একটা কমপ্লিট একটা ক্লোজড সারফেস যদি নেওয়া হয়, এবং সেই সারফেসের ওভারঅল ইলেকট্রিক ফ্লাক্স E ডট DS ক্লোজড লুপ ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন অফকোর্স, ইজ ইকুয়ালস টু ওই সারফেস দ্বারা পরিবেষ্টিত যে আধান, সেই আধানকে আমি এর মধ্যে যে আধানগুলো ধরো আছে সেটা ধরো কিউ ইনসাইড বললাম, তাহলে কিউ ইনসাইড বাই ε0 বা ε0 এর সঙ্গে সমান হয়। তাহলে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কিউ ইনসাইড বাই ε0 এর সঙ্গে সমান। এবং এটা কি গাউসের সূত্র বলে, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখন দেখো, এই গাউসের সূত্রকে অ্যাপ্লাই করে অনেক যেখানে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে, অনেক রকম শেপ আমাদের বলবে, এই যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের বইতেও করে দেওয়া আছে। তাহলে গাউসের সূত্র খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, বুঝতেই পারছো। দেখো, কুলম্বের সূত্রের সাহায্যে আমরা কোনো একটা আধান অন্য একটা আধানের উপর কত বল প্রয়োগ করে সেটা বুঝতে পারি। ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা বুঝতে পারি যে একটা আধান তার চারপাশে যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে, সেখানে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত, সব বুঝতে পারি। কিন্তু যদি অনেকগুলো আধান থাকে, অনেকগুলো আধান, এবং তার জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে যদি আমরা কুলম্বস লয়ের থেকে পাওয়া ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশন সেগুলোকে অ্যাপ্লাই করি, তাহলে খুব জটিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই গাউসের সূত্রকে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, শর্ত আছে। শর্ত হচ্ছে এখানে আধানের যে সমবায়টাকে আমি নিয়েছি তার মধ্যে যেন একটা কন্টিনিউটি থাকে, এবড়ো খেবড়ো না হয়। তার জন্য গাউসের সূত্র অ্যাপ্লাই করতে হয় এমন কিছু শেপগুলোতে, দেখাচ্ছি আমি, যেখানে একটা কন্টিনিউটি থাকে। যেমন ধরো একটা স্ট্রেট লাইন বা একটা স্ট্রেট ওয়্যার যার মধ্যে আধান সুষমভাবে বণ্টিত আছে, তার জন্য তার চারপাশে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আধানটা বিভিন্নভাবে ছড়িয়ে আছে। তাহলে এখানে আমি কুলম্বসের ল থেকে পাওয়া ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশন সেটাকে অ্যাপ্লাই করবো না, তার জায়গায় গাউসের সূত্রকে অ্যাপ্লাই করবো। করলে আমি অনেক সহজে ক্যালকুলেশন করতে পারবো। কিরকম দেখো, এখানে আমি যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো, ধর এই পয়েন্টটা, সেই পয়েন্টটাকে নিয়ে আমি একটা গাউসীয় তল কল্পনা করব। এটাকে গাউসীয় তল বলছে, এটা একটা কাল্পনিক তল। এবং ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বা তড়িৎ বলরেখাগুলো কেমন হবে, যেহেতু এটা প্লাস চার্জ, তার মানে এর জন্য বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এবং সেটা এই তলের মধ্যে দিয়েই যাচ্ছে। তাহলে যেহেতু তলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে গাউসীয় সূত্রকে যদি অ্যাপ্লাই করি, E ডট DS ইজ ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই ε0, যেটা আমরা শিখেছি। তাহলে এই গাউসীয় তলের অভ্যন্তরে কতটুকুনি আধান আছে, ধরলাম এই পুরো রডের মধ্যে আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে ল্যামডা। এখানে যেমন রৈখিক ঘনত্ব, এটা কারণ এটা একটা রড নিয়েছি, রৈখিক ঘনত্ব ল্যামডা। তাহলে এই যে দৈর্ঘ্য, যে গাউসীয় তলটা তৈরি করেছি তার দৈর্ঘ্য যদি স্মল l হয়, তাহলে l ইন্টু ল্যামডা সেটাই হচ্ছে কিউ ইনসাইড। তাহলে l ইন্টু ল্যামডা বাই ε0। তো এখন যেহেতু এটা প্রতিসম শেপ, তার মানে
ওই তলের ওপর সমস্ত জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান কনস্ট্যান্ট হবে, এবং শুধু তাই নয়, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেটার একটা পার্টিকুলার ডিরেকশনই হবে। যেমন ধরো এইখানে যে তলটা, এই যে বৃত্তাকার তলটা, এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল ধরো S1 বলেছি, এর রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলারলি আছে, কারণ এই তলের ডিরেকশন এই ডিরেকশনে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড তো এই দিকে, তার মানে পারপেন্ডিকুলারলি কাজ করছে। তার মানে এই তল কোনো কন্ট্রিবিউশন করবে না ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে, কারণ ইলেকট্রিক ফ্লাক্স মানে কি, তলের সঙ্গে উলম্বভাবে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে তাকে কাউন্ট করতে হয়। তাহলে যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা এখানে তলের স্পর্শক বরাবর আছে, তাহলে সেই ইলেকট্রিক ফ্লাক্সটা কোনোভাবে কোনো অংশগ্রহণ করছে না ক্ষেত্রে, তাহলে এই দুটো তল কোনো অংশগ্রহণ করবে না, কিন্তু বাকি যে কার্ভ সারফেসটা সেটার জন্য অংশগ্রহণ হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশনটা আমি ওভারঅল ইন্টিগ্রেশনটাকে আমি দেখতে পাচ্ছি এই কার্ভের জন্য শুধুমাত্র করতে হবে, এবং সমস্ত জায়গায় এর মান সমান হবে, কারণ এই কার্ভ সারফেসটা পুরো গোলভাবে তারটাকে ঘিরে আছে, তার মানে সব জায়গায় দূরত্ব সমান। তাহলে ই ইজ কনস্ট্যান্ট হয়, বাইরে বেরিয়ে গেল। শুধু তাই নয়, ই ডিএস এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এখানে ডট প্রোডাক্টটা উঠে গিয়ে শুধু ই ডিএস হচ্ছে, তাহলে ডিএস হয়ে গেল। তাহলে এইখানে যে কার্ভড পথটা আছে তার জন্য আমি ইন্টিগ্রেট করব, এবং এখানে দেখতে পাচ্ছি এল ল্যামডা এপসাইলন জিরো, এবং ক্যালকুলেশন করলে এটাই হয়ে যায় ল্যামডা বাই 2 পাই এপসাইলন জিরো ইন্টু এই ডিস্টেন্সটাকে যদি আমি আর বলি আর, তাহলে এই হয়ে গেল ইলেকট্রিক ফিল্ডের মান। তাহলে দেখো এই গাউসের সূত্রকে অ্যাপ্লাই করে কখন তোমরা তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবে, শর্ত হচ্ছে যে আধান যে বন্টনটা তার মধ্যে একটা সিমেট্রিক ব্যাপার থাকবে, যাতে বিভিন্ন পয়েন্টের তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান যেখানে আমি ক্যালকুলেশন করছি তাকে নিয়ে যদি আমি একটা ক্লোজড লুপ কনসিডার করি, একটা বদ্ধ তল কল্পনা করি, গাউসীয় তল, তার সমস্ত জায়গায় যেন ইলেকট্রিক ফিল্ডের মান কনস্ট্যান্ট হয়, এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও যেন প্রায় সিমিলার হয়। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো এবার আমরা গাউসীয় সূত্র বুঝে গেলাম, এবার আমরা চলে আসি তড়িৎ স্থিতিশক্তি ব্যাপারে। তড়িৎ স্থিতিশক্তি, দেখো তড়িৎ ক্ষেত্র, এটা আমরা একটু আগেই বুঝলাম যে তড়িৎ ক্ষেত্র কোনো একটা আধানের জন্য সৃষ্টি হয়, ত্রিমাত্রিক অঞ্চলের সৃষ্টি হয়, এবং সেই অঞ্চলের মধ্যে অন্য কোনো আধানকে যদি এনে রাখো তাহলে সেই আধানের ওপর তড়িৎ বল কাজ করে। তাহলে আমি এখন বলতে চলেছি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তো এইখানে এই প্লাস কিউ আধান, তার চারপাশে ইলেকট্রিক ফিল্ড ত্রিমাত্রিক অঞ্চলে সৃষ্টি হয়েছে, এর মধ্যে অন্য কোনো আধান আনলে তার উপর তড়িৎ বল কাজ করবে। কিন্তু তারপরেও যদি আনতে চাই, তা আমি ধরো একটা প্লাস স্মল কিউ আধানকে আনতে চাইছি, তো এইখানে হচ্ছে অসীম, তো এইটুকুনি পর্যন্ত আনতে কোনো অসুবিধাই নেই, কারণ এর উপর কোনো বল কাজ করবে না। কিন্তু যেই এর পরে প্রবেশ করব, যত ভেতরে যাব তত ওর ওপর তড়িৎ বল কাজ করবে। কোন দিকে কাজ করবে? বাইরের দিকে কাজ করবে। তাহলে আমি যাচ্ছি তো এই দিকে, কিন্তু বল কাজ করছে আমার যাওয়ার বিপরীত দিকে, তার মানে কৃতকার্য এখানে নেগেটিভ হবে, তার মানে শক্তি এখানে সঞ্চিত হবে, এবং শক্তি সঞ্চিত হতে হতে ধরো এই জায়গায় এনে উপস্থিত করলাম, যেটা এইখান থেকে স্মল আর ডিস্টেন্সে আছে। তাহলে এই জায়গায় তড়িৎ স্থিতিশক্তি একটা ওর মধ্যে সঞ্চিত হবে। তাহলে এই প্লাস স্মল কিউ আধানের মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে না, এটা বলবো না, এখানে এই সিস্টেমটার মধ্যে এটা শক্তি সঞ্চিত হবে, এটা বলতে হবে। তাহলে এই প্লাস ক্যাপিটাল কিউ এবং প্লাস স্মল কিউ, এদেরকে ওই জায়গায় ওই অবস্থায় আনার জন্য একে অপরের ওপর ওরা বল ক্রিয়া করেছিল। তার ফলে এই সিস্টেমটার মধ্যে যে এনার্জি সৃষ্টি হবে সেটা হবে কি, ইউ ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন জিরো ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর। এই হয়ে গেল এই পয়েন্টে তড়িৎ স্থিতিশক্তি। তো এবার যদি আমি বলি এই কিউটা যদি মাইনাস কিউ হয় তাহলে কি হতো? তাহলে এই ইউটা হয়ে যেত 1/4 পাই এপসাইলন জিরো কিউ কিউ বাই আর, বাট এখানে একটা মাইনাস সাইন চলে আসতো, তার মানে এখানে শক্তিটা নেগেটিভ হতো। তাহলে এখানে এই আনার জন্য এখানে যেমন বিকর্ষণ বল কাজ করছিল এই প্লাস কিউ এর ওপর, প্লাস স্মল কিউ এর ওপর, এখানে কিন্তু বিকর্ষণ বল কাজ করতো না, এখানে আকর্ষণ বল কাজ করতো, অর্থাৎ যেদিকে যাচ্ছি সেদিকেই বল কাজ করছে। তাহলে কাউকে হেল্পের প্রয়োজনই নেই, এই আধানটা এমনি এমনি চলে আসবে, তার ফলে ও নিজেই কাজ করবে, ফলে ও শক্তি হ্রাস পাবে, তার জন্য নেগেটিভ হয়ে গেছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাই ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা এটা হয়, এবং এর থেকেই আমরা ক্যালকুলেশন করতে হবে। হয়তো এরকম প্রশ্ন হয় প্রচুর যে অনেকগুলো আধান নিয়ে একটা সমবায় সৃষ্টি করা হলো, সেক্ষেত্রে ওই আধান সমবায়ের শক্তি কী হবে? ধরো বলা হলো যে এরকম একটা বর্গক্ষেত্রের আকার দেওয়া হলো, একটার আধান প্লাস কিউ ওয়ান, একটার আধান প্লাস কিউ টু, একটার আধান মাইনাস কিউ থ্রি, একটার আধান প্লাস কিউ ফোর, এরকম। এবার এই আধান সমবায়ের শক্তি কত হবে বলতে হবে। কীভাবে বলবো? একদম সহজ, আমরা ফর্মুলাটা জেনে গেছি।
তো আমি একটা জেনারেল ফর্মুলা বলে রাখছি, এই সিস্টেমের এনার্জি হবে ইউ ইজ ইকুয়ালস টু 1/4πε0, দ্যাট ইজ এ কনস্ট্যান্ট, বাইরে রেখে নাও, সামেশন সাইন আই ইজ নট ইকুয়ালস টু জে অ্যান্ড আই ইজ লেস দ্যান জে, সব বুঝবে একটু পরেই বলবো, কিউ আই কিউ জে আর আই জে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। দেখো Q1 Q2 Q3 Q4 এই চারটে আধানকে এক জায়গায় আনার জন্য আমাকে তো এক এক করে আনতে হয়েছে। তো প্রথমে ধরো আমি Q1কে এনেছি, Q1কে যখন এনেছিলাম তখন অন্য কোনো আধান নিশ্চয়ই আনিনি, দাঁড়াও একটু অন্য কালি দিয়ে দেখাই, Q1কে যখন এনেছি তখন অন্য কোনো আধান আনিনি, তার মানে এই Q1 আনতে কোনো কাজ করতে হবে আমাকে কারোর এগেনস্টে? না, করতে হবে না। তাহলে Q1 আনতে গেলে কোনো শক্তি ব্যয় করতে হবে না, কোনো শক্তি সঞ্চিত হবে না, তাহলে Q1 এর জন্য শক্তি 0, তাহলে Q1 এর জন্য U1 বলছি 0। এবার ধরো Q2 চার্জকে আনতে চাইছো, তাহলে Q2 চার্জকে যখন আনতে চাইবে তাহলে U2 তার জন্য, তাহলে Q1 Q2-র মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে, কারণ Q1 Q2-কে বিকর্ষণ করবে, তার এগেনস্টে তোমাকে আসতে হচ্ছে, তাহলে 1/4πε0 Q1 Q2/R, এই পরিমাণ শক্তি সঞ্চিত হবে। আচ্ছা, এবার এই Q1 Q2-র মধ্যেকার দূরত্বকে আমি R না বলে R12 বলছি, যাতে বুঝতে সুবিধা হয়, কারণ এখানে তো বিভিন্ন ডিস্টেন্স পাবো, তাই R12। এবার ধরো আমি Q3 আধানকে আনছি, Q3, আচ্ছা না Q3 না Q4 বলি, তাহলে আরেকটু সুবিধা হবে, Q4 আধানকে সবার শেষে আনলাম, Q3 তখন আছে। তো Q4 আধানকে যখন আনছি তখন আমার Q1 Q2 Q3 তিনটেই তো আছে, তাহলে তিনটেই যদি থাকে তাহলে তিনটের এগেনস্টেই আমাকে আনতে হবে, তিনটেই বাধা দেবে, তাহলে এর জন্য যে শক্তিটা পাবো সেই শক্তিটা অনেকগুলো ভ্যালু হবে, তিনটে ভ্যালু হবে, তাহলে ওভারঅল ফাইনালি সিস্টেমের যে শক্তি হবে সেটা কি হবে? U1 U2 U3 U4, এদের সবকটা যেটা হলো তাদের যোগফল হবে। তো এবার এতগুলো ক্যালকুলেশনকে সহজে মনে রাখার জন্য এই ফর্মুলাটা আমি বলেছি, এই ফর্মুলাটার মধ্যে ভ্যালুগুলো বসালেই হয়ে যাবে। দেখো এখানে আমি আই জে বলেছি, আর বলেছি আই কখনোই জে এর সঙ্গে সমান নয়, আই জে এর থেকে অবশ্যই ছোট। এবার আই জে এখানে কটা সংখ্যা আছে? 4 আছে, তাহলে আমি ফর্মুলাটা লিখছি, তাহলে ইউ ইজ ইকুয়ালস টু 1/4πε0, একে ফার্স্ট কমন নিয়ে নিলাম কারণ প্রত্যেকবারই আসবে, তাহলে Q1 Q2 বলতে পারি এবং R12 একটা হলো। দেখো এখন এই যে আই আর জে সমান নয়, আই জে এর থেকে ছোট হয়েছে, ঠিক আছে তো? ওকে, এবার কি বলতে পারি? Q1 Q3 R13 বলতে পারি, Q1 Q4 R14 বলতে পারি, ঠিক একই রকমভাবে আর বলতে পারি না কারণ এখানে চারটে আধানই আছে। এবার বলতে পারি এটা কি Q2 Q3 R23 বলতে পারি, Q2 Q4 R24 বলতে পারি, আবার আরেকটা বলতে পারি Q3 Q4 R34। তাহলে দেখতে পাচ্ছ এখানে কটা শক্তি বেরোলো, কটা ক্যালকুলেশনে মান বেরোলো? 1 2 3 4 5 6, 6টা টার্ম বেরোলো। দেখো এখানে যদি আমি ওই ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করতাম না তাহলেও 6টাই বেরোতো। দেখো U2 এনেছিলাম এটার জন্য, তাহলে এটা ফিরেছিল। এবার ধরো U3 আনলাম এইটার জন্য, U3 বার করছি, U3 তাহলে 1/4πε0, তাহলে Q1 ছিল, Q1 এর জন্য এটা লিখতাম কি Q1 Q3 R13, এখানে মাইনাস লিখতাম কারণ এই Q3 চার্জটা মাইনাস। তাহলে এখানে ডিস্টেন্সটা কি? এইটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে R13। এবার Q3 যখন এনেছি তখন তো Q2ও ছিল, তাহলে এদের জন্য একটা শক্তি হবে, তাহলে Q1 Q2 Q3 মাইনাস লিখবো অবশ্যই R23। ঠিক একই রকমভাবে U4 যদি লিখি 1/4πε0কে কমন নিয়ে Q1 Q4 এর জন্য একটা হবে, Q2 Q4 এর জন্য হবে, Q3 Q4 এর জন্য হবে, তার মানে তিনটে টার্ম হবে, তাহলে তিনটে, দুটো 5টা, একটা 6টা, আর এটা তো 0, তাহলে 6টা টার্ম হচ্ছে। সেটাকে আমি অত্যন্ত সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারি এই ফর্মুলা জানলেই। তাহলে এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে কোনো সিস্টেমের তড়িৎ শক্তি বার করতে হলে এই ফর্মুলাটার থেকে তুমি অনায়াসে ক্যালকুলেশন করতে পারবে। এবং কটা সংখ্যা হবে মনে রাখবে, n × n-1 ডিভাইডেড বাই 2, এই ফর্মুলা মেনে এতগুলো সংখ্যক টার্ম পাবে। যদি ধরো 4টে চার্জ বলা হয় তাহলে 4 × 4 - 1/2, 4 × 3/2, দ্যাট ইজ 6। তাহলে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কি বুঝলাম। এবার আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব বুঝবো। তড়িৎ বিভব, দেখো ইলেকট্রিক ফিল্ড বুঝেছিলাম, যেখানে আমি দেখেছিলাম যে ইলেকট্রিক ফোর্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের একটা সম্পর্ক আছে। ইলেকট্রিক ফোর্স হলো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে
কোনো একটা আধান আসলে তার উপর যে পরিমাণ বল কাজ করে তাকে ইলেকট্রিক ফোর্স বলে। আর যে পয়েন্টে এনে রাখলাম সেই পয়েন্টের একটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আছে, সেইখানে একটা অন্য আধান আনলে তার উপর ফোর্স কাজ করে। তার জন্যই বলেছিলাম এফ ইকুয়ালস টু ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ই ইন্টু ওই পয়েন্টে যে আধানটা আনলাম কিউ, তাদের গুণফলের সঙ্গে সমান। ঠিক একই রকমভাবে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির সঙ্গে ইলেকট্রিক পোটেনশিয়াল মানে তড়িৎ বিভবের একটা সম্পর্ক আছে। কারণ তড়িৎ ক্ষেত্রের কোনো পয়েন্টে তড়িৎ বিভব হয়, যেমন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় তেমনি ওই পয়েন্টে তড়িৎ বিভব হয়। এবং সেই পয়েন্টে একটা অন্য আধান এনে উপস্থিত হলে, অন্য একটা আধানকে অসীম থেকে নিয়ে এসে বসালে তার সেই পয়েন্টে একটা শক্তির সৃষ্টি হয়, তার ভ্যালুর সঙ্গে সমান হয়। তো চলো আমি ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। তার জন্য আমি একটু মুছে নিই ব্যাপারটাকে। দেখো এখানে এই একটা আধান ধরো প্লাস কিউ, এর চারপাশে এরকম একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হলো। তাহলে এখান থেকে স্মল আর দূরত্বে কোনো একটা বিন্দুতে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা জানি 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার, এটা হয়। এখন এই পয়েন্টে যদি একটা স্মল কিউ আধান এনে বসাতাম তাহলে ফোর্স এফ ইকুয়ালস টু ই ইন্টু স্মল কিউ হতো, এবং তাই আমরা জানি 1/4πε0 স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার, এটা হতো। ঠিক একই রকমভাবে একটু আগে পেলাম যে এই পয়েন্টে যদি একটা ওই স্মল কিউ এনে বসাই তাহলে তার শক্তি হয় ইউ ইজ ইকুয়ালস টু 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর, এটা হয়। তাহলে এই পয়েন্টে একটা পার্ট আমরা পাচ্ছি, যে পার্টটা এই ফিল্ড রিলেটেড পার্ট, এই ফিল্ডের ওপর কমপ্লিটলি ডিপেন্ড করে আছে। অর্থাৎ এই ক্যাপিটাল কিউ এর ওপর ডিপেন্ড করে আছে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে আছে, অন্য কোনো চার্জের ওপর ডিপেন্ড করছে না, যেমন ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই পার্টটাকে বলা হয় এই ফিল্ডের প্রপার্টি, এবং এটি বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল ভি। তাহলে ইউ যদি এটা হয়, এটা ইউ, তাহলে ভি ইজ ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল কিউ বাই স্মল আর, এটা হচ্ছে এই পয়েন্টের তড়িৎ বিভব। পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতিশক্তি এটা যেমন স্কেলার, বিভবও কিন্তু স্কেলার, তাই এর হিসাব করা অত্যন্ত সোজা। তো ধরো অনেকগুলো আধান বলে দিল এরকমভাবে, এবার বলা হলো যে কোনো একটা পয়েন্টে তড়িৎ শক্তি বার করো বা তড়িৎ বিভব বার করো। তাহলে শক্তি যদি বার করতে হয় এখানে একটা অন্য আধানকে আনতে হবে, নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আর যদি বিভব বার করতে হয় তাহলে এই পয়েন্টটা ইন্ডিভিজুয়াল আধান থেকে কত কত দূরত্বে আছে সেটা ক্যালকুলেশন করে তাদেরকে স্কেলার যোগ করে দেবে, তাহলেই তোমরা তড়িৎ বিভব নির্ণয় করে ফেলতে পারবে। এবার যেহেতু তড়িৎ বিভব, তড়িৎ স্থিতিশক্তি সমস্ত কিছু বুঝলাম, এবার আমরা চলে আসি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে। তড়িৎ দ্বিমেরুটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎ দ্বিমেরু কাকে বলে? তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে ধরো এমন একটা আধান সমবায় নিলাম যেখানে আধানগুলো ইন্ডিভিজুয়ালি সেপারেট হয়ে যায়নি, মানে ইন্ডিভিজুয়ালি ওখানে কোনো ইলেকট্রন বা ইলেকট্রনের অভাবের পরমাণু এরকম কোনো নেই। তার জায়গায় এমন কি হয়েছে না, তাদের মধ্যে একটা সেপারেশন তৈরি হয়েছে কোনো একটা কারণে। ধরো একটা ইলেকট্রিক ফিল্ড নিলাম, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা কোনো একটা মলিকুল নিলাম, সেই মলিকুলটার মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। এখন ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্র যেদিকে আছে সেই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিপরীত দিকে একটা বল অনুভব করবে, ফলে ইলেকট্রনগুলো সব এই দিকে এসে জমা হবে। ইলেকট্রিক ফিল্ড এদিকে ছিল তাই এদিকে এসে জমা হচ্ছে। তার ফলে ঠিক সমান পরিমাণে পজিটিভ আধান মানে কি, বাকি এই ইলেকট্রনগুলো এক সাইডে সরে যাওয়ার ফলে বাকি যে অ্যাটমের পার্টগুলো রয়েছে সেটা কি নিউক্লিয়াস রিলেটেড পার্টগুলো আছে, তাহলে সেই পজিটিভগুলো ওই অপর প্রান্তে সরে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা সেপারেশন সৃষ্টি হচ্ছে। অরিজিনালি কোনো ইলেকট্রন এর মধ্যে এক্সটার্নালি দেওয়া হচ্ছে না বা পজিটিভ চার্জও দেওয়া হচ্ছে না, কিন্তু সেপারেশন তৈরি হওয়ার জন্য ওদের মধ্যে একটা ডাইপোলের সৃষ্টি হচ্ছে, একটা দিক নেগেটিভ হয়ে যাচ্ছে, একটা দিক পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই যে সেপারেশনের সৃষ্টি হচ্ছে একে বলা হয় ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তো চলো আমি একটা তড়িৎ দ্বিমেরুকে নিয়ে এবার আলোচনা করি। এই তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হয় সেটা নিয়ে খুব প্রশ্ন হয় পরীক্ষায়। তো একটা তড়িৎ দ্বিমেরু আঁকলাম। তো এখানে আমি বলছি এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এদের মধ্যে ধরো সেপারেশন আছে এবং সেই সেপারেশনের ডিস্টেন্সটা 2l। তাহলে এই যে তড়িৎ দ্বিমেরু এটা একটা সিস্টেম, এই সিস্টেমের তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত? ভ্রামক কেন বলছি? ভ্রামক মানে হচ্ছে এই তড়িৎ দ্বিমেরুকে যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রে রাখি তাহলে তার উপর একটা টর্ক কাজ করবে, কারণ সে ঘুরে যাবে ওই টর্কের প্রভাবে। ধরো একটা ইলেকট্রিক ফিল্ড এরকম আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরুকে তুমি যদি রাখো এরকমভাবে, এটা প্লাস এটা মাইনাস, ইলেকট্রিক ফিল্ড কি করে? পজিটিভকে একটা ফোর্স অ্যাপ্লাই করে তার দিকেই,
তাহলে ফলে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, আর নেগেটিভকে তার বিপরীত দিকে, ফলে এর ওপর একটা সমান ও বিপরীতমুখী বল কাজ করছে, বা ডিফারেন্ট পজিশনে কাজ করছে, দুটো ডিফারেন্ট এন্ডে কাজ করছে। ফলে কি হবে না, ও ওপর একটা টর্ক কাজ করবে এবং সেই টর্কের জন্য ও ঘুরে যাবে, এবং সেই টর্কের মান কি হয়, টাউ ইকুয়ালস টু পি ক্রস ই। তার ফলে এই যে টর্ক কাজ করছে মানে ভ্রামক কাজ করছে, তাই একে আমি ভ্রামক রিলেটেড একটা পার্ট বলবো, তাই একে দ্বিমেরু ভ্রামক বলা হয়। তো দ্বিমেরু ভ্রামকের মান কত সেটাকে ক্যালকুলেশন করতে হবে। দ্বিমেরু ভ্রামক হয় ওই যে একটু আগে পি দেখালাম, সেই পি রিলেটেড, পি ইকুয়ালস টু হয় কিউ ইন্টু 2L, এবং ওর ডিরেকশন কোন দিকে হয়, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। তাহলে পি এর ডিরেকশন হচ্ছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, এবং ভ্যালু হচ্ছে পি ইকুয়ালস টু কিউ ইন্টু 2L। এবার এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, বা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, এর ওপর প্রশ্ন হয়। অক্ষের ওপর কি হয় আমি বলে দিচ্ছি, ই ইকুয়ালস টু 1/4πε0 2p বাই আর কিউ। এবং এই আরটা কি, আরটা হচ্ছে অন্য কালিতে দেখাই তাহলে বুঝতে পারে ভালো করে। এই যে তড়িৎ দ্বিমেরু আমরা নিয়েছি, তড়িৎ দ্বিমেরু সেন্টার থেকে ওই যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি যেটা ওর অক্ষের ওপর, সেই পয়েন্ট পর্যন্ত দূরত্ব আর, এবং পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান, এবং ডিরেকশন কোন দিকে হয়, পি যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও সেই দিকে হয়। আর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হয় ই ইকুয়ালস টু 1/4πε0 পি বাই আর কিউ, মানে ওই আগে যেটা ক্যালকুলেশন করলাম তার অর্ধেক, তাই এটাকে ই ড্যাশ বললাম। ধরলাম এই ডিস্টেন্সটা এখান থেকেও লম্ব সমদ্বিখণ্ডক ওপর ঠিক আর দূরত্বই আছে, তাহলে আর কিউব লিখতে পারি। এবং এর ডিরেকশন কোন দিকে হয়, ডিরেকশন হয় পি যেদিকে আছে তার বিপরীত দিকে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে দেখতে পাচ্ছি যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখেই হয়, এবং লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের বিপরীত দিকেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কাজ করে। তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য যদি আমরা বলরেখা আঁকতাম সেটা কেমন হতো দেখতে। তো একটা তড়িৎ দ্বিমেরুকে আগে এঁকে নিই, তাহলে এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এটা তার মানে দ্বিমেরু ভ্রামক এখন এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে। তো এবার দ্বিমেরু ভ্রামকের জন্য আমি বলরেখা যদি আঁকি, তাহলে অক্ষের ওপর আমরা দেখলাম দ্বিমেরু ভ্রামক যেদিকে কাজ করে সেদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করে, তার মানে এই দিকে কাজ করবে এবং এটা ভেতরের দিকে কাজ করবে, তার মানে ইলেকট্রিক ফিল্ডগুলো এদিক থেকে বেরিয়ে ফিল্ড লাইন্সগুলো এদিকে এসে প্রবেশ করছে। তাহলে বলরেখাগুলো এরকমভাবে হচ্ছে। তাহলে দেখো লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেদিকে তার বিপরীত দিকেই ডিরেকশন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে তড়িৎ দ্বিমেরুমুখী ভ্রামকের জন্য বলরেখার অভিমুখগুলো। তাহলে ওভারঅল তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের মেন পার্টগুলো তোমরা বুঝতে পারলে। এছাড়া আর কিছু ইম্পর্টেন্ট পার্ট নেই, এর ওপরই প্রশ্নও আসে, এর ওপর আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে অলরেডি সাজেশন হিসাবে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলো, তোমরা বুঝতে পারলে অনেক উপকারে আসলো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিউন অফ ফিজিক্সকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। আজকের মতন এখানেই শেষ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।